আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে এই দুজনের পরে আরো 30 জন, এরা কারা? এরা কারা? এই 30 জন এরা কারা? তো এই বিষয়ে কথা হলো, তার আগে একটু বলি যে এই যে গতকাল আমাদের মহান স্বাধীনতা দিবস গেল, সেখানে অবস্থা দেখেছেন আপনারা কিভাবে চলছে কি। এবং আমাদেরও তৃণমূলের কর্মীরা ছোটোখাটো 2, 4, 10 জন 20 জন নিয়েও বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন, ফুল দিতে দিয়েছেন। আবার আমাদের এই মুহূর্তে অনলাইন অফলাইনে খুব সরব মিষ্টি সুবাস, এই মেয়েটিও চেষ্টা করেছেন এবং সে যথারীতি গতকাল অ্যারেস্ট হয়েছেন। অনেকবার চেষ্টা করেছে তাই কন্ট্রাক্ট করার, কিন্তু আমি বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত কোনো খোঁজ আর পাইনি। যদি পাই তাহলে আপনাদের সামনে আনব। তো চলুন আমরা বিষয়টা নিয়ে কথা বলি। যেটা বলছিলাম যে 30 জন, আরও 30 জন লিস্টে আছেন। দেখেন, আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম তারেকের, মানে তারেক জিয়া, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনার এক দাঁতের বুদ্ধিও কারো কাছে নাই। কারো কাছে বলতে বর্তমান সময়ের যতগুলো রাজনৈতিক দল আছে কারো কাছে নাই। আর আমাদের অবস্থা নাই বললাম, তা আপনারাই ভালো বলতে পারেন। তার কারণ হচ্ছে কি জানেন? একটা জিনিস আপনাদের অনেকে জানেন অনেকে জানেন না, তবে স্মরণ করাই দিয়ে আপনাদেরকে। জিয়র রহমান মানে তারেক জিয়ার বাবা যখন সর্বপ্রথম ক্ষমতায় আসেন, তখন একদিনে প্রায় 230 জন মুক্তিযুদ্ধের সপক্ষের সেনা কর্মকর্তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। এবং এমনও অবস্থা ছিল যে ওই যে কারা বিদ্রোহ টিদ্রোহ, তারপরে সিপাহী বিপ্লব করে আর কি হত্যা করেছিলেন। এমনও হয়েছিল যে ধরেন একজনের নামে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সামরিক আদালতে, কিন্তু তাকেও নিয়েও ফাঁসিতে তুলে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। 220 জন। জিয়র রহমান মারা যাওয়ার পরে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মিলে আরও প্রায় 70-80 জনকে ফায়ারিং স্কোয়াডে মারা হয়েছিল। এইসব ঘটনা আছে, কিন্তু এগুলো সব প্রকাশ করে নাই, কখনো সেনাবাহিনী করে নাই, বিভিন্ন কারণে। তো সেই জন্যই আপনাকে বুঝতে হবে যে জিয়র রহমান যেমন তড়িৎ বিচার করে, তেমন ওনার মৃত্যুর পরও তড়িৎ বিচার হয়েছে। অনেকে বলেন যে ভাই জিয়া হত্যার বিচার চায় না, কেন বিচার চাইবে কি, ওরা তো আগেই সাফা করে দিচ্ছে। এটা আওয়ামী লীগের মতো না। যেমন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এই সেই এগুলার বিচার করতে করতে ওনাদের 96 সাল থেকে 2001 পুরা গেছে, এরপরে 2008 থেকে 2024 তাও গেছে, এরপরেও পরিপূর্ণ করতে পারে নাই। অতিরিক্ত কি ভদ্রতা, আমরা খুব আর আপনারা খুব। তো এখন এই যে তারেক জিয়া আসার পরে আমরা তো অনেকে ভাবছিলাম যে আরে বাবা রে বাবা, তারেক জিয়া সব করে দিবে, তারেক জিয়া আমাদের ওই করে দিবে, নিষেধাজ্ঞা তুলবে না কেন তারেক জিয়া। তা আপনাদেরও বলি ভাইয়া, গত 17 বছর ওই যে তারেক, খালেদা জিয়া, এদের বিরুদ্ধে সব মামলা হয়েছিল, ওগুলো তুলছিলেন? একটা মামলা উঠাইছিলেন? আপনাদের বিরুদ্ধে সবগুলো তুলছে। এটা সত্য কথা। যেটা এটা একটু শোনার জন্য একটু চেষ্টা করেন, কারণ এগুলো না শুনলে হবে না। আপনি একটু শোনার চেষ্টা করেন, একটু নিজেদের আত্মসমালোচনা করেন। আপনারা তোলেন নাই, তখন যুক্তি কি ছিল? বা এটা তো আমরা করি না, আওয়ামী লীগ করেন। এটা সত্য কথা, হ্যাঁ আওয়ামী লীগ করে না। এগুলো কারা করেছিল? 111-এর সরকার করেছিল। সুতরাং আমরা কিভাবে তুলবো? তারেকও এখন সেম। ভাই আমরা তো কোনো মামলা করি নাই আপনাদের নামে। তত্ত্বাবধায়ক কারণে কতজনে কত রকম মামলা করেছে, সেসব মামলা চলতেছে, আমরা তুলতে যাব কেন? মস্কারি করেন। আপনারা মনে করছেন যে তারেক জিয়া সব করাইবেন না। এখন দেখেন, ওই 111 যারা যারা ঘটাইছিল তাদের মধ্যে 2টারে ধরছে, আরো 30 জন আছে। এই 111-এর কুশলবিদ যারা আছেন, তারেক জিয়া, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা যারা করেছেন, সবগুলোরে ধরবে। ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা যতজন আছে, একজনও বাদ যাবে না, একজনও। ওগুলা ধরতে ধরতে আইসা এই 24 সাল পর্যন্ত আসবেন। এই যে 24-এর 5ই আগস্ট না, এই সরি 24 বলতেছি আপনি, এই 26-এর ফেব্রুয়ারির আগের দিন পর্যন্ত আসবেন। কারা কারা তারেক জিয়াকে বাংলাদেশে ঢুকার জন্য একটু গুটি নেড়েছিলেন, কারা কারা 2008-এর পরে আওয়ামী লীগের সাথে যাইয়া কোরমা পোলাও খাইয়া
শেষে যাইয়া আবার 24-এর প্রথমার্ধে যাইয়া আওয়ামী লীগ বিরোধী হইয়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলেছেন, তাদের সকলকে ধরবে না। না না, এর জন্য আবার এটা না যে আওয়ামী লীগের কে ফেলে দিয়েছে এই জন্য না। এরা এতদিন আওয়ামী লীগের সাথে থাকিয়া কোরমা পোলাও খেয়েছিলেন, যদিও যখন বুঝেছেন যে আওয়ামী লীগ পড়ে যাচ্ছে তখন ওনারা ভোল পেল্টে আস্তে জামাত বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করছে। এগুলো সবগুলোর ধরবে। তো সবগুলোর মধ্যে সর্বোচ্চ নাম আছে কার জানেন? যেমন মঈন ইউ আহমেদ, উনি নাই, এখন ইউএসএ তে আছেন, ডালাসে। এরপরে আমাদের ইউনুস কাকা আছেন না, ডাক্তার ইউনুস আছেন, মাহফুজা নাম আছেন, মতিউর রহমান আছেন, মতিউর রহমান নিজামী না, মতিউর রহমান ওই যে পত্রিকার সম্পাদক, হ্যাঁ। শাইখ সিরাজ আছেন, প্রথম আলো ডেইলি স্টারের এরা। এছাড়া মাসুদ উদ্দিন, মামুন খালেদ, সাইদ জোয়ারদার, হাসান মাসুদ চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, এরা সকলেই এই লিস্টের মধ্যে কিন্তু নাম আছে। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই দেবপ্রিয় ভট্টাচার্য বা মজুমদার এরা কি করলো? এরা 111-এর যেমন কুশলীবিদ ছিল, এরা ঠিক এই 24-এর পরে আগে পরে আইসা সেম কাজটাই করছে। মানে 111-এ যারা করছে তারাই আবার এইদিকে আইসা একই কাজ করছে। এর ভিতরে অনেক ডিজিএফআই এর পরিচালক থেকে শুরু করে মহাপরিচালক একজন তো ধরা গেছে, এরকম আরো কয়েকজন ধরা খাবে। সেনা অফিসার, গত 18 বছরের সেনা অফিসারের অনেকেই ধরা খাবে, এবং এগুলো সব এখন গোয়েন্দা নজরদারিতে আছে। এবং ওই যে বলা হয় যে কিচেন ক্যাবিনেট ডাক্তার ইউনূসের যে 7জন 8জন, এদের অনেকেই ধরা খেয়ে যাবেন। ডাক্তার ইউনূস অবভিয়াসলি পড়বে, কারণ 2008-এর মানে 111-এর সময়কার কুশলী ডাক্তার ইউনূস ছিলেন, এবারও ছিলেন। সব দিক বিবেচনায় উনিও যাচ্ছেন। তো এ ধরনের লোক আছে প্রায় 30 জন। আপনাদের কিছু নাম তো বললাম, এছাড়াও আরো 15-20 জনের নাম আছে, যাদের নামগুলো এখনই বলা যাচ্ছে না বা বলতে পারছি না। অনেকে হয়তো বলে দিবে, কিন্তু এদের সকলকে ধরবে, এদের সকলের বিচার হবে। কারণ হচ্ছে তারেক সেটা ভুলে নাই। তারেকের সাথে কারা কারা বেয়াদবি করেছিল, কারা কারা হাত তুলেছিল গায়ে, তার মায়ের সাথে কারা কারা গায়ে হাত তোলার মতো অবস্থা করেছিল, কারা তার মাকে, তারেক রহমানের মাকে বাধ্য করেছিল যে 2008-এর ইলেকশনে আসার জন্য, কারা তারেক রহমান এবং কোকোকে এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, চিকিৎসার অভাবে থাকতে হয়েছিল বাংলাদেশে, একজনও বাদ যাবে না। নট এ সিঙ্গেল ম্যান, কেউ বাদ যাবে না। অনেকে মনে করতে পারেন এখন, যারে ভাই আমরা তো আচ্ছা তখন করলেও পরবর্তীতে আইসা তো আমরা আওয়ামী লীগের সাথে একটু ঠিক ছিল সমঝোতা, কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে ফালানোর পেছনে তো আমাদের অবদান ছিল। সব তারেক জানে, কিন্তু আপনারা যে অবদান ছিল সেটাও জানে। আহা, আপনাদের অবদানের কারণেই তারেক রহমান ক্ষমতায় এসে বসেছেন, কিন্তু তারেক রহমান এটা জানে যে আপনারাই 111 ঘটানোর মূল কারিগর ছিলেন। সুতরাং আপনারা এখন শেখ হাসিনারে ফালাইছেন না কারে ফালাইছেন সেটা দেখার বিষয় নেই। কত হচ্ছে যে তারেক জিয়া জানে যে সাপের বিষই হয়, এরে ফালাই দিতে হবে। সাপের বিষ গিলা ফালাইলেও যেমন মারা যায়, সাপ কামড়াইলেও মারা যায়। সুতরাং আপনাদের মারতে হবে, মরবে। তো জানি না যে এইভাবে সবগুলোর ধৈরা বিচার কতদিন চলে। তো আমার মনে হয় কি জানেন, যে তারেক আওয়ামী লীগের চেয়ে হাজার গুণ এক্সপার্ট। ওই যে বললাম এক দাঁতের বুদ্ধি আওয়ামী লীগের কারো নাই, তারেকের এক দাঁতের বুদ্ধি আওয়ামী লীগের নাই। এমনভাবে সাইজ করবে 111-এর সময় যারা ছিলেন, গত 15 বছরে যেসব কুশলীরা কোরমা পোলাও খাইছেন, যারা ওই সময়ও ফেলছেন এই সময় আইসাও ফেলছেন, এদের সবগুলোই মারা পড়বেন তারেক জিয়ার হাতে। এবং তারেক এটার প্রতিশোধ এই জন্যই নিবে, কারা তারেকের পরিবারের সাথে অন্যায় করেছিলেন, কারা তারেকের শ্বশুরকে মারার পিছনে অবদান রেখেছিলেন, কারা কারা তার মামা খালা ফুফু এদের সাথে বেয়াদবি করেছিলেন, আপনাদের সবাইরে ধরবে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, কারা কারা খালেদা জিয়ার সেই বাড়ি ভাঙার সময়, ওই যে বাড়ি ক্যান্টনমেন্টের বাড়ি ভাঙার সময় কারা কারা হায় হায় হই হই করেছিলেন, সকলেই ধরা খাবে। সকলেরই বিচার এই তারেক করে যাবে। আর সেটা সর্বোচ্চ 3 মাসের ভেতরে আপনারা দেখবেন যে 30 জন ধরা খেয়েছে, 2 জন ধরা খেয়েছে আগামী 1 সপ্তাহের ভিতরে,
আরো 5-7 জন ধরা খাইতে দেখবেন, শুধু দেখতে পারবেন বিচার কি হবে সেটা, এবং বিচার হবে ওদের মধ্যে ধুমাধুম, ফাঁসিও হবে অনেকের, সাজাও হয়ে যাবে অনেকের, এটা শুধু দেখবেন। এটা হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যান। তারেক একটা কথা বলেছিল যে তারেকের কাছে একটা প্ল্যান আছে, এইটা। এর মধ্যে অনেক কুশলী ব্যাপার জামাতের কাছাকাছি আছে, সেটা তারেক জানে। কারণ হচ্ছে 1-11-এর সরকারের সময়ও জামাত যেমন বেনিফিশিয়ারি ছিল, 24-এর সময়ও জামাত বেনিফিশিয়ারি ছিল। তো এগুলো সবগুলোর কাঁধের উপর এখন তারেকের নিঃশ্বাস পড়ছে। খুব ভদ্র জেন্টেলি কান ঘটাই দিবে। দুর্নীতির মামলা, মানব পাচার মামলা, নারী নির্যাতনের মামলা, অমুক মামলা, তমুক মামলা, কে যে কখন কোন মামলায় ধরা খাবেন কেউ বুঝতে পারবেন না। তবে ধরাও খাবেন, বিচারও হয়ে যাবে, ঝুলেও যাবেন কতজন। তার যিনি স্পিকার মির্জা মেজর হাফিজউদ্দিন, উনি বারবার বলেছেন জিয়াউর রহমানের নির্দেশে বেগম জিয়াকে 2বার উনি নিতে এসেছিলেন, বেগম জিয়া যান নেই। বেগম জিয়া কার আওতায় ছিলেন 1971 সালে? জানজোয়া, যিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিধনের নেতৃত্ব দিয়েছিলেন, এবং তারেক রহমান কোথায় ছিলেন? জানজোয়ার নেতৃত্বে। সুতরাং তিনি তো এই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সম্মান সমুন্নত রাখবেন না, তিনি রাখবেন রাজাকারদের সম্মান। সুতরাং সেজন্যই এই রাজাকারদের নিয়েই উনি, ওনার মা এবং উনি 2001 সালে মানে জোট সরকার ক্ষমতায় গিয়েছিলেন। এবং এর বাইরে যদি দেখেন যে মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করার জন্য উনি বারবার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস আমি আবারও বলছি যে যেটা আপনার নেয়াজি, যিনি ইস্টার্ন কমান্ডার ছিলেন 1971 সালে, উনি লিখছেন ওনার বইতে 53 পৃষ্ঠায়, "The pressure against armed forces continue to be built. The Awami League put into effect their plan spelled out as under." এইভাবে উনি চারটা জিনিস উনি বলেছেন। 1 নাম্বার বলেছেন denial of logistical support to the armed forces, মানে সামরিক বাহিনীর পক্ষে কোনো কিছু দেওয়া হবে না। ডিস্টার্ব অল ট্রুপস মুভমেন্ট, এবং সামরিক যে বাহিনীর যে চলাচল গতিবিধি সব কিছুই ব্যাঘাত ঘটানো হবে। 3 নম্বরে বলেছে ডিস্ট্রাপশন অফ ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই টু দ্য ক্যান্টনমেন্টে পানি এবং বিদ্যুৎ চলাচল বন্ধ করে দিয়েছেন। স্টপ অল, তার 4 নম্বরে বলছে অল সিভিলিয়ান এমপ্লয়ি ফ্রম ওয়ার্ক ফর দ্য আর্ম ফোর্স, এবং বেসামরিক যারা সামরিক ক্যান্টনমেন্টে কাজ করে তারাও যেন কাজে না যায়। এটা ছিল বঙ্গবন্ধুর নির্দেশ। উনি বঙ্গবন্ধুর কথাই বলছেন, উনি কোথাও ওনার বইতে আমি দেখিনি উনি জিয়াউর রহমানের কথা বলেছেন। এরপরে উনি বলছেন মুজিব ডিক্লার্ড, বঙ্গবন্ধু ডিক্লার করতে, পাকিস্তান অ্যাজ ইট স্ট্যান্ডস ইজ ফিনিশ, পাকিস্তান তখন যে অবস্থায় ছিল এটা শেষ। তারপরে কি বলছে, দেয়ার ইজ নো লঙ্গার এনি হোপ অফ দ্য সেটেলমেন্ট, আর এই তাদের সঙ্গে আর কোনো আপোষ বা কোনো কিছু হবে না। এটা হচ্ছে 26শে মার্চের আগে। আই উইল ব্রেক দেম অ্যান্ড ব্রিং দেম টু দেয়ার নি, আমি তাদেরকে ভেঙে দিব, তারা মাটিতে হাঁটু গুজে আমার কাছে মাপ চাবে। ইট ওয়াজ ক্লিয়ার, এবং ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট বাংলাদেশ হ্যাড come into existence. Mujib had become the factor ruler, and his home has turned into presidency. এটা আমি বলছি না ভাই, এটা বলতেছে পাকিস্তানে তখন স্ট্যান্ড কমান্ডার ছিলেন যিনি নিয়াজি, আমি বলছি না। সুতরাং আপনি যদি তার বইতে কোথাও কোনো জায়গায় দেখাতে পারেন যে জিয়াউর রহমান নাম উল্লেখ করেছে অথবা অন্য কারোর নাম উল্লেখ করেছে, দেখান তো। এরপর গোলাম আজমেরও বই আছে স্বাধীনতার সময় নিয়ে লেখা, এবং গোলাম আজমের কিছু বক্তব্য আছে সেখানে দেখেন। সুতরাং সেখানে কোথাও কোনো জায়গায় দেখাতে পারবেন না অন্য কারোর নাম এক্সেপ্ট বঙ্গবন্ধুর নাম। তখন আমাদের এর আগে ভারত যখন বিভাগ হয়, পাকিস্তান যখন ভাগ হয়, তখন আমাদের সরওয়ার্দী ছিল, একে ফজলুল হক ছিলেন, অনেকেই ছিলেন। এরপরে ভাসানী সাহেবও ছিলেন। আমি অস্বীকার করছি না ভাসানী, কিন্তু ভাসানী সাহেব স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার মতো ওনার কাছে বারবার আসম আব্দুর রব সহ ছাত্রলীগের যে নিউক্লিয়াস ছিল তারাও গিয়েছিলেন। তারা উনি বলেছেন যে যদি এক ব্যক্তি পারে সেইটা হচ্ছে শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু ভাসানীকে অসম্ভব শ্রদ্ধা করতেন, ওনার রাজনৈতিক গুরু। ইভেন বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভাসানীর সঙ্গে রাত্রে দেখা করতে যেতেন। ওনার বাড়িতে একটা ফ্যান ছিল, সেই ফ্যানটাও বঙ্গ উম বঙ্গমাতা যিনি ফজিলতুন্নেছা মুজিব উনি দিয়েছিলেন, ওনাকে বাবা ডাকতেন। সুতরাং আজকে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতায় কল্পনা করা যে ব্যক্তি ১৪ বৎসর জেল খাটলেন এই দেশের জন্য, সেই মানুষটাকে আমরা ভুলে গেলাম। আপনি দেখেন যে তখনকার বেতারের ভাষণ দেখেন যে ইউরোপ, আমেরিকাতে কার পক্ষে কথা বলেছে। সিএনএন সরি এনবিসি, এম এনবিসি, এবিসি সহ বিভিন্ন মিডিয়াতে তখন বলা হয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছে ১৬ই ডিসেম্বর। প্রথমে যিনি বঙ্গবন্ধু ওয়্যারলেসে এই ঘোষণা দেন এবং তারপরে বিভিন্ন বেতারে এইটা প্রচার করা হয় এবং খুলনা থেকে প্রচার করা হয়। তারপরে বঙ্গবন্ধুর পক্ষে এম এ হান্নান যিনি স্বাধীনতার ডাক দেন। সুতরাং আমরা যে বলছি যে না বঙ্গবন্ধু এটা ভুল কথা। আরেকটা হচ্ছে যে এটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া আর কিছুই নয়। আপনি যদি দেখেন ৭ই মার্চে বঙ্গবন্ধু বলছেন যে উনার যে ১৯ মিনিটের বক্তব্য ছিল সেখানে ক্লিয়ারলি বলে গেছেন, আর শর্ত দিচ্ছেন, আর যদি একটা গুলি চলে, আমার ভাইদের যদি হত্যা করা হয়, তোমাদের প্রতি, তার মানে কন্ডিশন এইটা যদি এটা হয়, তোমাদের প্রতি নির্দেশ রইল আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিটা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো ৭ই মার্চেই তো আপনি যদি বঙ্গবন্ধু, অনেকে বলবে বঙ্গবন্ধু পালিয়ে যেতে অনির্ণয় দিয়ে দেবে। বঙ্গবন্ধু কেন পালিয়ে যাবেন? উনি তো জনগণের নেতা। পালিয়ে গেলে বিচ্ছিন্নতাবাদী নেতা হয়। কোনো কোনো বিজয়ী নেতা কখনো বিচ্ছিন্নতাবাদী নেতা হয় না। এক নাম্বার। ২ নাম্বার, উনি পালিয়ে গেলে বলতো যে দেখো শেখ মুজিবুর রহমান পালিয়ে গেছে। আবার উনাকে তন্ন তন্ন ঘুরে খোঁজা হতো, আরো অনেক মানুষকে কতল করা হতো। সুতরাং এই যে জিনিসগুলি বলা হয় যে বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি বা এই চাননি, তাদেরকে দলিলগুলো ঘেঁটে একটু দেখতে বলেন। আ এই প্রজন্মের যারা আছেন তাদেরকে আমি বলব, ইভেন আপনারা কিছুদিন আগে ডালিমের একটি সাক্ষাৎকার দেখেছেন। সেখানে ডালিম ইভেন রশিদের সাক্ষাৎকার আছে। রশিদ যিনি বঙ্গবন্ধুর খুনি, তিনিও বলছেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে তার কোনো আপত্তি নেই। কারণ যেহেতু বঙ্গবন্ধু অবসংবাদিত নেতা ছিলেন। বঙ্গবন্ধুর খুনি বলছেন, আমি বলছি না শুধুমাত্র। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি তো আম স্বাধীনতার পক্ষে এসেছেন। আমি একা বলছি না। যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তারা বলছেন, যারা বঙ্গবন্ধুর বিপক্ষে রাজনীতি করেছেন, গোলাম আজম বলছেন, নিয়াজি যিনি স্বাধীনতার সময় ইস্টার্ন কমান্ডার ছিলেন, তারা সবাই বলছেন। সুতরাং এখন তারেক রহমান যদি এই ইতিহাস পরিবর্তন করতে চান, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। আমি তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই, বাঙালিরা আ দেখেন আস্তে, আস্তে জেগে উঠছে। আপনার আমরা কথা বলছি আ গত ২৪ অগাস্টের পরপর থেকেই। আমরা তখন কয়েকজন মানুষ কথা বলেছিলাম। অনেকে বলছি না, এখন মানুষ বুঝতে পেরেছে যে আমরা ১৮ মাসে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দেখেন গোপন চুক্তি কেন করা হয়? এই গোপন চুক্তির সায় কারা দিল? যারা দেশ বিরোধী। তারাই গোপন চুক্তি করে। তারাই দেশকে বিক্রি করে। আপনার দেশের সেন্ট মার্টিনে আপনারা যেতে পারেন না। আপনার কিছুদিন পরে কক্সবাজারে যেতে পারবে না। কারণ এই যে করিডোর দেওয়া হয়েছে সেটার মাধ্যমে আপনার তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, সবকিছুর সমস্যা কেন? শেখ হাসিনা তো ১৫-১৬ বৎসর বঙ্গবন্ধু কন্যা দেশ চালিয়েছেন। আপনার এই সমস্যার ভিতর পড়তে হয়নি। তার মানে বঙ্গবন্ধু কন্যা যেমন দূরদর্শী ছিলেন, তিনি সমস্ত পরাশক্তিকে নিয়ে কাজ করতে পেরেছেন। সুতরাং এইটা আর কিছুই না, একটা রেজিম চেঞ্জ এর জন্য তারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে। সুতরাং বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না। আর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, এখানে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু উনার ছেলে আ যে স্বাধীনতা বিরোধী হবে না সেটা বলতে পারেন না। কারণ অনেক যে সন্তান তার বাবা হত্যার বিচার চায় না, তারা কুলাঙ্গার সন্তান বলে। আপনারা দেখান তো কোথাও, কোনো পেপারে,
কোনো পত্রিকায় অথবা কোথাও টিভি, রেডিওতে কোথাও বলেছেন আমি আমার বাবা হত্যার বিচার চাই? দেখাতে পারবেন না কিন্তু। কারণ বাবা হত্যার বিচার চাইলে যদি বাড়ি না পাওয়া যায়, উনারা তো ৳১ বাড়ি পেয়েছিলেন এরশাদের কাছ থেকে। আবার কোকো 1, কোকো 2, কোকো 3 এটাও নিয়েছিলেন। আবার যদি দেখেন ছকা চৌধুরীর বক্তব্য আছে, বলছে ছকা চৌধুরী নিজেই বলেছেন যে তারেক রহমান একটা 10% ছিলেন। উনার একটা সাক্ষাৎকার আছে তারেক রহমানের আ ৮১ সালে, তখন আমি এসএসসি ম্যাট্রিক পাস করি ৮১ সালে। তো উনার একটা সাক্ষাৎকার আছে যে জিয়াউর রহমান সাহেবের পুরনো প্যান্ট কেটে উনাকে পরানো উনি পড়তেন। আমি অস্বীকার করছি না। আমরা ওই দশকে যারা বড় হয়েছি তারা আ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা এইটাই ছিল বড় ভাইদের, বড় বাবার। কিন্তু সেই মানুষটা যখন কোকো 1, কোকো 2 নামায় অথবা বিরাট বাড়িতে থাকে, তখন তো প্রশ্ন জেগে যায়। তারেক রহমানের মা যখন সেই জান-জোয়া, যিনি স্বাধীনতা বিরোধী সেই জান-জোয়ার যখন মারা যায়, সমস্ত প্রোটোকল ভেঙে তার জন্য শোক প্রস্তাব উত্থাপন করেন, তখন তো বোঝা যায় যে উনি স্বাধীনতার পক্ষের না। জিয়াউর রহমান আর তার সন্তান বা তার স্ত্রী একই না। আজকে বাংলাদেশে সেই এত বছর পরে যিনি আমাদের স্বাধীনতার প্রতিমূর্তি, যিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, দীর্ঘ জীবন 14 বছর কারা নির্যাতিত হয়েছেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধুর কোনো ছবি বা কোনো বক্তব্য এই স্বাধীনতা দিবসে কোথাও আলোচিত হয়নি। আপনার সরকারি যতগুলো অনুষ্ঠান হয়েছে, খুব সতর্কতার সাথে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। এটা জাতির জন্য লজ্জার, এবং এটা একটা ভয়ঙ্কর নির্দেশনা দেয়। যে জাতি নিজের বাপকে আপনার ত্যায্য করে, অস্বীকার করে, যে ছেলে তার বাপকে ত্যায্য করে, সে ছেলে কুলাঙ্গার। আমরা জাতি হিসাবে এই সামান্য আপনার এই সম্মানটুকু যদি না দিতে পারি, তাহলে আমাদের জন্য, বাংলাদেশি জাতির জন্য এটা দুর্ভাগ্যের। তো আজকে এইটা দেখে খারাপ লেগেছে। যাই হোক, আপনার আমাদের স্বাধীনতা বহু বাংলাদেশে এই বঙ্গভঙ্গে বহু নেতার সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো নেতা বাংলাদেশে কোনোদিন সৃষ্টি হন নাই 1000 বছরের মধ্যে, যিনি বাংলাদেশ জাতিসত্তার উন্মেষ করেছেন, জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেওয়ার নায়ক, এককভাবে, অনেকে সহায়তা করেছেন, এককভাবে যার ভূমিকা সর্বাগ্রে, সেটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই জাতিকে বিশ্ব দরবারে আপনার বুখানাঙ্গা একটা দরিদ্র কৃষ্ণ, আপনার এই জর্জরিত দেশ, গরিব দেশকে বিশ্ব সভায় সম্মানিত যিনি করেছেন, তিনি আর কেউ নয়, জাতির পিতার আপনার কন্যা শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে একটি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উন্নয়নশীল দেশে আপনার উন্নীত করেছেন, এবং বাংলাদেশের ভবিষ্যৎ একটা সম্ভাবনাময়, ইটস এ ল্যান্ড অফ অপরচুনিটি, সেটা মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এখন নাই, কিন্তু তার অবদান, তার কীর্তি বাঙালি কখনো ভুলবার নয়। প্রত্যেক সরকারি দোষগুণ থাকে, সকল বিবেচনায় শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছে, এটা অবশ্যই আমাদের স্মরণ করা। আজকের এই জাতির স্বাধীনতা দিবসে এগুলো আমরা স্মরণ করলে আমরা নিজেরা উন্নত হব, সম্মানিত হব। আমার মনে হয় তারেক রহমান, এই সরকার বঙ্গবন্ধুকে আপনার এইভাবে সাইডলাইন করার প্রচেষ্টা উনার জন্য লজ্জার। কারণ উনার বাবা মেজর আপনার জেনারেল জিয়াউর রহমান, আজকে বারবার শুনতেছিলাম যে জিয়াউর রহমান যে বক্তব্য দিয়েছিলেন কালুরঘাটে, সেইখানে আমার এক বন্ধু, তখন ওই বাংলাদেশ পাকিস্তান রেডিওতে চাকরি করতেন, তিনি
জিয়াউর রহমানকে পরিচয় করে দেন, বলেন। তার গলার স্বরটা শুনলাম, আমি শুনে তাকে ফোন করলাম যে তোমার গলার স্বর তুমি জিয়া, বললো যে হ্যাঁ, জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণা দেওয়ার আগে আপনার বলেন যে আমি 10-12 বার এই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছি, আমার সহকর্মী আমার বস বেলাল বেগ উনিও কয়েকবার এইটা ঘোষণা, কারণ আমরা প্রতি কয়েক মিনিট পরে পরে ঘোষণা দেই। হঠাৎ করে আমরা শুনলাম যে আমাদের এলাকায় একজন মেজর সাহেব, একে সেনাবাহিনীর লোক আছেন। তখন আমরা বললাম যে হ্যাঁ, একটা সেনাবাহিনীর লোকও যদি আমাদের সাথে যোগ দেয়, ইট ইজ এ গুড ফর আস, তাহলে আমাদের গ্রহণযোগ্যতা আরো বাড়বে, কারণ আমরা তো পাবলিক। তখন তারা ডেকে নিয়ে আসলেন সেনাবাহিনীর প্রধান এই মেজর সাহেবকে। মেজর সাহেব তখন এই পাঠ করলেন, তারা বললেন যে উনি তখন পাঠ করলেন, এবং এই পাঠটাই আপনার এই আজকে আরেকজন কেউ না ভদ্র মহিলা এইটা প্লেস করেছেন, আমি শুনে সেই আমরা সেটা শুনেছিলাম আমার মনে হয় 28শে মার্চ 1971 সালে। যদিও ওনারা 27 তারিখ বোধহয় করেছিলেন, কিন্তু আমরা শুনেছিলাম, কারণ আমরা তখন অ্যাক্সেস টু এই কিসের রেডিওতে ছিল না। আমি তখন সিলেটে ছিলাম। সিলেটে আমি 23 তারিখে সিলেটে যাই, আর সেখানে ছিলাম ওই সময়ে। আমরা 26 তারিখ তো কিছুই বুঝি টুঝিনি, 27 তারিখ থমথম। হ্যাঁ, আমরা বোধ হয় 28 তারিখে যখন কারফিউ উইথড্র হয় তখন এই বক্তব্যটা শুনেছিলাম। যাই হোক, তো আজকে এটা শুনে এই যে তর্ক বিতর্ক, একটা খামাখা তর্ক বিতর্ক করার প্রচেষ্টা, এই অতি উৎসাহী বিএনপির নেতারা এই খামাখা তর্ক বিতর্ক এনে এই তারিক জিয়ার সরকারের যে বহুবিধ চ্যালেঞ্জ সেইগুলো সামনে না এনে এই অহেতুক তর্ক বিতর্ক করে আমার মনে হয় সরকারের অপনাম করছেন। এরা সরকারের শত্রু, কারণ তারা আসল সমস্যাগুলো কিভাবে ম্যানেজ করা দরকার, কারণ তার জিয়ার সরকার আমার ওনার জন্য দুঃখ হয় যে এত সব সমস্যা এই ইউনূস সরকার তৈরি করে গেছে। উনি এগুলো মোকাবেলা করার জন্য বরং সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত, এর পরিবর্তে তারা এই অহেতুক বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে। এটা কত ঘৃণ্য প্রচেষ্টা। কারণ আমি দেখলাম 4 মাইল লম্বা আপনার গ্যাসের লাইন। আমি ড্রাইভার সাহেবের সাথে আলাপ করতেছিলাম, উনি বললেন যে ওনার 4 ঘন্টা লেগেছে এই অল্প পয়সার তেল নিতে। আমাদের খুব সমস্যা হলো, আমাদের খুব দুশ্চিন্তা হলো, কারণ আমরা তো, উনি পেট্রোল নিয়েছেন মানে অকটেন নিয়েছেন, উনি আমি হলো যে বাংলাদেশ তো কখনো অকটেন কিংবা পেট্রোল আমদানি করে না, এইটা আমাদের বাই প্রোডাক্ট হিসাবে হয়। আমরা একসময় এগুলো বিদেশেও বিক্রি করেছি। আমরা গ্যাস আনি, আমরা এলএনজি আনি, হ্যাঁ এলপিজি আনি, কিন্তু এইগুলোর কেন অত অভাব হবে? সুতরাং এইগুলো আপনার গবেষণা করে আসলে আসল সমস্যাটা কি সেইটা বের করা উচিত, এবং সরকার এই ব্যাপারে অগ্রণীর ভূমিকা নেওয়া উচিত। সরকারের এইসব লোক অহেতুক ঝগড়া বিতরণ না থেকে ওইগুলো দেখা উচিত যে কিভাবে মানুষের সেবাটা আরো ভালো করা যায়। আই ডোন্ট নো, এদের মাথায় কি মগজ নাই? কারণ নাকি এই যে আপনি যেটা বললেন, যেমন ইউনূস সরকার সব সমস্যাগুলোরে সাইডলাইন করার জন্য প্রপোগান্ডা শুরু করলো, মিথ্যা বানোয়াট প্রপোগান্ডা দেশের আগের সরকারের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে, কিন্তু এতে তার লাভ হয়নি, এতে বরং ক্ষতি হয়েছে। আমি মনে করি যে এই সরকারকে এইসব অহেতুক বিতর্ক থেকে সরে গিয়ে দেশটার এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করবেন সেইগুলোর উপর জোর দেওয়া উচিত, এবং তাহলে তিনি তার গ্রহণযোগ্যতা বাড়বে বলে আমার মনে হয়। আমি ঠিক জানি না এই ওনাদের কি পলিসি, খালি উনি যেমন, আমি বর্তমান ফরেন মিনিস্টার কাছে, সে আমার ছোট ভাই, সে বলেছে যে জিয়া সাহেবের ফরেন পলিসি সে মেনটেন করবে। খালেদা জিয়ার ফরেন পলিসি ছিল টুয়ার্ডস ইস্ট বা চায়নার সম্পর্ক। খালেদা সরকারই চায়নার সাথে ঘনিষ্ঠতা বাড়ান, বিশেষ করে চায়নার থেকে অস্ত্র কেনার একটা পরিকল্পনা ওনার সরকারই বেশি হয়। হ্যাঁ, চায়নার সাথে অনেক ভালো সম্পর্ক উনি সৃষ্টি। এটা যদি হয় তাহলে যে এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছে যে আমেরিকা ওখানে বসিয়েছে, তাহলে তো ওনার
কনফ্লিক্ট হবে, কারণ আমেরিকা চাইবে না চায়নার থেকে অস্ত্রশস্ত্র কিনেন কিংবা চায়নার সাথে দরহম্মর। সো এখানে একটা সমস্যা দেখা হবে। তিনি এটা কিভাবে ম্যানেজ করবেন আই ডোন্ট নো। আমি শেখ হাসিনার সরকারের কাহিনী বলতে পারি। শেখ হাসিনার সরকারে আমি যখন ছিলাম, আমাদের তো আপনার ফরেন পলিসি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তৈরি করে দিয়েছেন এবং খুব সুন্দর, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা। আর শেখ হাসিনা সেখানে অ্যাড করেছেন, ওনার অ্যাডটা হলো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক। হ্যাঁ, এইটা শেখ হাসিনা তৈরি করেছেন।